গল্পের নাম জীবন বাসনা। রোদ উঠেছে, রেল লাইনের দুটো ইস্পাতের ফলার ওপর চকচক করছে রোদ। লাইনের ধারে ভিজে খোয়াগুলো হামাগুড়ি দিচ্ছে রোদে। বুড়িটাও তার ভিজে নিম্নাঙ্গটা রোদে মেলে দিয়েছে। রেল লাইনের ধারে লোক যাওয়া আসা করছে, ভ্রুক্ষেপ নেই বুড়ির, থাকার কথাও নয়। মৃত্যুর চৌকাঠে এসে লজ্জা উধা হয়েছে বুড়ির শরীর থেকে। দিন কয়েক ধরে বুড়িটাকে এই রেললাইন চত্বরে দেখা যাচ্ছে। তার চোখের দৃষ্টিতে ছানি পড়েছে, যা কিনা ছাইয়ের মতো ম্রিয়মান। পিছি গেছে ভেঙে পিছুটির ঘোলা চাউনিতে, তবু বুড়ির বিগত লালসার রেশ। ঋতুপর্ণ যাতায়াতের পথে বুড়িটাকে কয়েকদিন ধরেই দেখছে, ঠিক ইন্দির ঠাকুরন যেন। আরও একটু ফর্সা, ফোকলা দাঁতের চওড়া হাসি, এখনো বুঝি গালে টোল পড়ে। হাসলে প্রায় চোখ দুটো বুজে যায়, হারিয়ে যায় চোখের আশেপাশের কোচকানো চামড়ার আড়ালে। ঋতুপর্ণ ভাবে বুড়িকে খুব চেনা চেনা লাগছে, কিন্তু কে? মাসিমা না? আবার ভাবে মাসিমা এখানে আসবে কিভাবে এই রেল লাইনের ধারে এভাবে? যে মানুষ প্রবল বিতৃষ্ণায় জীবন ছুঁড়ে ফেলে দিতে চায় মৃত্যুর গহ্বরে, সে তো আসে এখানে। ট্রেনটা তখন নাচতে নাচতে লাফাতে লাফাতে আসে। হাউ মাউ কাউ, মানুষের গন্ধ পাও, চাকায় শব্দ ওঠে খাউ 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 খাউ। ট্রেনটি তখন কপট ভিখারির বেশে মৃত্যুর ভিক্ষা চাইতে আসে তার কাছে। আর সে যখন পরম তাচ্ছিল্যে ঝাঁ চকচক ইস্পাতের পলাটার ওপর জীবনটাকে ছুঁড়ে ফেলে দিয়ে গণ্ডি অতিক্রম করে, তখন ভিখারি ডাকাত হয়ে ওঠে, হাড়ে রেড়ে রেড়ে রাহাজানি করে, নির্দয় আঘাতে অপহরণ করে জলজন্ত জীবন। ট্রেনটা এসে কেমন প্রকাশ করে মুন্ডুটা আলাদা করে দেয়, প্লিত করে রক্ত বেরোয় ফিনকি দিয়ে, মাথাটা ছুটে গিয়ে গড়াগড়ি খায় ট্রেন লাইনে। চোখ দুটো যেন নিশ্চল হয়ে শেষবারের মতো পৃথিবী দেখে নেয়। কিছুদিন আগেই এমন একটা মৃত্যু দেখেছে সেই। বুড়ি কি অমনভাবেই মরতে এসেছে? কেননা ও যদি মাসিমা হয়, তবে এমন একটা মরণের স্বাদ ওর ছিলই নাকি ভান? সে বহু বছর আগের কথা। উত্তর কলকাতার একটি বাড়িতে ভাড়া থাকতো এক মাসিমা। সেই বাড়ির অপরাপর ভাড়াটিয়ারা এবং পাড়ার লোকেরাও তাকে ঝগড়াটে এবং পাগল বলে জানত। এমনকি তার 4 ছেলে, ছেলের বউরা, নাতিপুতিরা সকলেই তার সঙ্গে খারাপ ব্যবহার করত। ছেলেরা প্রায় তার মায়ের গায়ে হাত তুলত। মাসিমা ভেউ ভেউ করে কাঁদত এবং কাঁদতে কাঁদতেই, দেখছো কি করতেছে আমারে বলে যাদের কাছে করুণা বা ন্যায় বিচার আশা করত, সেই সব অপরাপর ভাড়াটিয়ারা বরং ওপরের বারান্দায় দাঁড়িয়ে মজা দেখত। বুড়ির প্রতি করুণা দেখানো দূরের কথা, ছেলেদের মজারু প্রহারের কবল থেকে মাসিমাকে ছাড়িয়ে পর্যন্ত তারা নিত না। মাসিমা কাঁদতে কাঁদতে, ওরে বাবারে গেছি রে দাশু আমারে মাইরা ফেলাইল রে বলে যতই উচ্চস্বরে কান্নাকাটি করত, ততই উপস্থিত সকলেই যেন একটা মজার খোরাক পেয়ে যেত। দাশুদের ছিল বাগবাজারে সোনার দোকান। ভর দুপুরে তারা দোকান থেকে এসে মায়ের 17 পাগলামি দেখে রাগে মাথা ঠিক রাখতে পারত না। আর বেচারি মাসিমার সেদিন দুপুরে আর খাওয়াও জুটত না। রাগে দুঃখে অভিমানে সে বলতো, আমি সুনীলের বাড়ির জামু গিয়া। সুনীল ছিল তার বড় মেয়ের জামাই, ইসরায় থাকতো। নদুয়া বলতো, আজ অক্ষণি আমি গিয়া ট্রামের তলায় মাথাটা দিমু। একথাতেও সকলে হেসে উঠত। বুড়ি কিন্তু পায়ে একটা হাওয়াই চটি গলিয়ে ফটর ফটর করতে করতে ট্রামলাইনের দিকে হাঁটা মারত। ট্রামলাইন পর্যন্ত সে যেত কিনা তা জানার কোনো উপায় ছিল না। তবে কিছুক্ষণের মধ্যেই সে ফিরে আসতো এবং এসে বলতো, ট্রাম নাই, চলতেছে না, নইলে ওই লাইনেই গলা দিতাম। এ কথায় বাড়িতে আর এক দফা হাসির রোল উঠত। বহু বছর আগে ঋতুপর্ণরা ওই বাড়ি থেকে উঠে এসে শহরতলিতে বাড়ি করেছে। মাসিমারাও ওই বাড়িতে বহু বছর নেই। দাশুদাও সোনারপুরে বাড়ি করে উঠে এসেছে, বহুদিন হয়েছে। মাসিমা লাথি ঝাঁটা খেয়ে ছেলেদের কাছেই পড়েছিল। পরবর্তীকালে মাসিমা বেঁচে আছে কিনা তাও ঋতুপর্ণ জানতো না। তাই এভাবে মাসিমাকে বা মাসিমার সদৃশ একটি বুড়িকে রেল লাইনের ধারে পথের ভিখারিনীর মতো অন্তর্জলি যাত্রায় দেখতে পেয়ে যাবে, তা সে ভাবতেও পারেনি। ঋতুপর্ণ যে তাকে দেখে দাঁড়িয়ে পড়েছে, নিরীক্ষণ করছে, তা বুড়ি বুঝতে পেরেছে। তার ফোকলা দাঁতে সে নিঃশব্দে একটা হাসি ঝুলিয়ে রেখেছে তার মুখে। কোচকানো মুখে
এখনও তার টোল পড়েছে, চোখ বুজে ছোট হয়ে গেছে, হারিয়ে গেছে চোখের চারপাশে অসংখ্য কোচকানো চামড়ার ভিড়ে। এতখানি বয়স বাড়ার পর মাসিমার বার্ধক্যের অনুপাত যা হওয়া সম্ভব ছিল, অবিকল তেমনটাই এই বুড়ির শারীরিক অবস্থা। তবে অপরাপর ক্ষেত্রে বিপন্নতা বেড়েছে, সহায় সম্বলহীনতা বেড়েছে, এবং তা এতটাই যে তাকে পথের ভিখারি করে ছেড়েছে। ঋতুপর্ণকে দেখে বুড়ির বুঝিবা কিছুটা লজ্জা হয়। তার পরিধানে থাকা আলুতালুভাবে জড়ানো কাপড়টা একটু টেনে নিম্নাঙ্গটা একটু ঢাকা দিতে চায়। উদলা গায়ে বেরিয়ে থাকা তার শেষ বয়সের শুকনো মায়ের ওপরও সে আঁচলটা টেনে দিতে চেষ্টা করে। দুহাতে ভর দিয়ে পাছা ঘষ্টে সে ঋতুপর্ণর দিকে একটু যেন এগিয়ে আসতে চেষ্টা করে। ঋতুপর্ণর কেমন যেন মায়া হয়। বুড়ি বুঝি আলাপ জমাতে চায় তার সঙ্গে, নয়তো বুঝিবা ভিক্ষা চায়। কি ভিক্ষা চায়? পয়সা নাকি জীবন যৌবন? পয়সা তবু দেওয়া যায়, জীবন অথবা যৌবন সে ভিক্ষা দেবে কি করে একজন কাল হারানো ফুরিয়ে যাওয়া মানুষকে? এক লহমায় পেছন দিকে হাঁটতে থাকে ঋতুপর্ণ। অতীতের রাস্তাটায় উত্তর কলকাতার সেই চেনা বাড়ির সামনে এসে পথ যেন থমকে দাঁড়ায়। একতলার সেই ঘর, উঠোন, লাল সিমেন্টে বাঁধানো ঠাকুর দালান, ভাঙা কলতলা, এমনকি কলতলার এক কোণে একটা শ্যাওলা ধরা ইটের ওপর ছাই রাখার নারকেল মালা। মাসিমা যাকে আইচা বলতো, সর্বক্ষণ কলতলায় পড়ে থাকতে ভালোবাসতো ওই মাসিমা। কল আর জল, জল আর কল, বালতি বালতি জল ভরে তাদের রান্নাঘরে নিয়ে গিয়ে জমিয়ে রাখতো। মাঝে মাঝে তার ছেলেরা, ছেলের বউরা ধমক দিয়ে বলতো, এত জল কি হবে, জল জল ভাই তোমার না? ততোধিক বিনীতভাবে মাসিমা বলতো, কাম করতে জল লাগে না, ধোয়ান পাকলান লাগে না, কত দাদা। ঋতুপর্ণকে মাসিমা দাদা বলতো, কখন আবার বলতো ভাই। তাকে সামনে পেলে নিজের কাজের সপক্ষে তার সালিশি আশা করতো সে। তার ছেলের বউরা এবং ছেলেরা কখনোই ভালো মুখ দিত না, ধমকে খিঁচিয়ে কথা বলতো। তাই একটু ভালো ব্যবহার পাবার আশায় সেই বাড়ির উপরতলার ভাড়াটেদের অনেকের সঙ্গেই দাদা, ভাই, দিদি ইত্যাদি মধুর সম্ভাষণে কথা বলতো। ওপরের ভাড়াটিয়ারা বলতো, ওটা আসলে দুর্জনের প্রিয় ভাষণ। ওই বুড়িটা নাকি বেলগাছিয়া বস্তি জ্বালিয়ে এসেছে, ঝগড়াটে বুড়ি হিসেবে তার কুখ্যাতি আছে। কিন্তু ঋতুপর্ণর মনে হয় বুড়িটাকে খেপিয়ে তোলা হচ্ছে। মানুষ হিসেবে কোনো মর্যাদাই যখন সে পায় না, তখন খেপে গিয়ে সে ঝগড়া করে, চিৎকার করে। আসলে তা যেন নিজের অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখার প্রাণপণ লড়াই। এই লড়াইয়ে সে কাউকেই কাছে পায় না, সবাই তার শ্রেণীশত্রু হয়ে পড়ে। তাই অন্ধ আক্রোশে সে তখন কাঁদতে থাকে। পায়ে হাওয়াই চপ্পল গলিয়ে ফটর ফটর করতে করতে ট্রাম লাইনের তলায় মাথা দিতে যায়। তাকে বোধহয় একজন একটু মানুষ বলে ভাবত। সে তার বড় জামাই সুনীল, তাই সে ক্ষোভে দুঃখে সুনীলের কাছে চলে যেতে চাইতো। সুনীলও ছিল স্বর্ণকার, কলকাতার গড়ানহাটায় তার দোকান। সুনীলের বাড়ির যাবো গিয়া বলতে বুড়ি ওই দোকানকেই বুঝতো, কেননা সুনীলের বাড়ি ছিল রিসরা। অতদূর বুড়ির পক্ষে একা একা যাওয়া সম্ভব ছিল না। ওই জামাইয়ের কাছেই তার ছেলে দাশু সোনার কাজ শিখেছে, শিলা নকশা গড়িত শিখে ভালো কারিগর হয়েছে, ভালো কামাই তার। তাই জামাইবাবুকে গুরু বলে মান্য করে দাশু এখনো, এই এতটা বড় হয়েও, এবং সমীহ করে। আর মাসিমা সেটা বিলক্ষণ জানতো, বুঝতো। যদিও দাশু জানতো এটা মার খ্যাপামি, তবু ভাবতো গড়ানহাটার দোকানে গিয়ে মা যদি জামাইবাবুকে গিয়ে বলে যে ছেলে তার সঙ্গে খারাপ ব্যবহার করছে, গায়ে হাত তুলছে, তাহলে জামাইবাবু যে তাদের বাড়ি এসে এখনো তাকে ধমকে যেতে পারে, তাও দাশু জানে। অথচ বুড়ির কোনোবারই গড়ানহাটায় সুনীলের দোকানে যাওয়া হতো না, এবং ছেলেদের হাতে উপুরজুপুরি সে মার খেতেই থাকতো। মারের চোটে বুড়ির হাতে পায়ের এখানে ওখানে কেটেও যেত, শিরা ফুলে উঠত। এমনিতেই বুড়ির হাতের পায়ের শিরাগুলো ছিল ফোলা ফোলা, উঁচু উঁচু, স্পষ্ট, পাকা গমের মতো রঙের চামড়ার ওপর নীল নীল আঁকাবাঁকা রেখা সব। তার হাতে পায়ের গড়নও ছিল সুঠাম, গেঁটে গেঁটে। জলের বড় বড় বালতি টেনে টেনে বুড়ো বয়সেও তার হাতের মাসলগুলো ছিল যথেষ্ট উন্নত। স্বভাবতই তার হাতের ড্যানা দুটো ছিল বেশ সমর্থ, মজবুত। ঋতুপর্ণ মোটেই সহ্য করতে পারত না বুড়ির একতরফা মার খাওয়ার ব্যাপারটা। অথচ গোটা বাড়ির সকলের বিপক্ষে গিয়ে মাসিমার পক্ষ নেওয়াটাও তার পক্ষে সম্ভব হতো না।
মাঝে মাঝে সত্যি বিরক্ত হয়ে যেত লোকে, নিজের জনেরাও। সূচিবায়ুগ্রস্ত, ঝগড়াটে ইত্যাদি বিশেষণ তার পক্ষে যে একেবারেই মানানসই নয় তা নয়। কলতলাতেই তার সঙ্গে সকলের ঝগড়া লাগতো বেশি। এক একটা বালতি 17 বার ধুয়ে তবে সে কলতলায় বসাতো। একটা কাঠের বড় বাটিতে মাছ ধুতে ধুতে মাছগুলোকে সাদা করে ফেলতো। 5 জনের কল, আরও যে সকলের কলের জলের দরকার আছে তার যেন খেয়ালই থাকতো না। তালার জল 24 ঘন্টায় তার বিরাম নেই। ট্যাপের প্যাঁচ কাটা থাকায় জল পড়েই যেত সারাদিন অবিরাম ধারায়। বাড়ির মেয়েদের বাতিল শাড়ির পাড় ছিঁড়ে কলের মুখে বেঁধে দিয়ে জলের ধারাকে নিয়ন্ত্রণে রাখা হতো। অজস্র জল, তাতেই এক এক সময় যেন বাড়িটাতে জলের আকাল উঠত। জলের এমন যথেচ্ছ ব্যবহার, যাকে অপব্যবহার বলা ভালো, ত্রিভুবনে আর কোথাও হয় বলে ঋতুপর্ণর জানা ছিল না। বুড়িটা রসিকও ছিল খুব, যৌন রসিক, আদিরসে টৈটম্বুর। বাড়ির পুরুষদের স্নানের সময় সে হুটহাট বাথরুমে ঢুকে পড়ত। উত্তর কলকাতার খোলা বাথরুম, দরজাবিহীন, ইটের দেওয়ালটাই আব্রু, মাথার ওপর খোলা আকাশ, একপাশে পায়খানার ভাঙা দরজা, নোনা ধরা ইটের খাটা পায়খানা, মাটি থেকে ফুট 6 ওপরে সিঁড়ি দিয়ে উঠতে হয়। আর একপাশে বাথরুমে ঢুকতেই বড় চৌবাচ্চা, খলখলে জল। একটা ফুট 4 বাঁশের অর্ধেকটা কেটে কলের মুখে শাড়ির পাড় দিয়ে বেঁধে রাখা হতো নিঝুম দুপুরে বা শুনশান রাতে। সেই অর্ধচটা বাঁশবাহিত জল এসে চৌবাচ্চা ভরিয়ে দিত জলে, অথই জলে। সেখান থেকে বাড়ির উঠোন ধোয়া থেকে শুরু করে অন্যান্য কাজে জল ব্যবহার হতো। বাথরুমে বিশেষ প্রয়োজনে সকলেই গলা খাঁকারি দিয়ে ঢুকত, চৌবাচ্চা থেকে জল নেওয়ার প্রয়োজনে বা অন্য প্রয়োজনে। কিন্তু মাসিমা কোনো প্রকার জানান না দিয়ে ঢুকে পড়ত তরবরিয়ে। ঋতুপর্ণ বাথরুমে থাকলেও সে একইভাবে ঢুকে পড়ত, হাতে একটা বালতি নিয়ে চৌবাচ্চায় জল তোলার আছিলায়। ঢুকে দাঁড়িয়ে পড়ত, ঋতুপর্ণর স্নান দেখত, ভিজে গামছায় ফুটে ওঠা অর্ধনগ্ন শরীর দেখত, ফোকলা দাঁতে হ্যাল হ্যালে হাসত এবং বলতো, হ্যাইরও এমন আসিল, তোমার মতো সোনা খান, কত আদর করতো আমারে, আমার হীরা খানেরে। ঋতুপর্ণ ইঙ্গিতটা ধরতে পারত, কখনো মুখ ঝামটা দিয়ে তাড়িয়ে দিত তাকে। আবার কখনো একদিন একইভাবে নির্লজ্জের মতো যখন আবার সে বাথরুমে ঢুকে পড়ত, তখন ঋতুপর্ণ তাকে তাড়াতো না, প্রশ্রয় দিত তার চটুল কথাকে। বুঝতে চাইতো কেন এমন হয়, কেন এই অবলায় এই কামুক উল্লাস, কোন কোন অভাব থেকে, অপ্রাপ্তি থেকে এমন হয়। তার স্বামী একপাল ছেলে মেয়ে বিয়ে ড্যাং ড্যাং করে চলে গেছে বহুকাল আগে। পুরুষ সঙ্গের তুমুল স্বাদ পাওয়া একজন নারীকে হঠাৎ বৈধব্যের মুখোশ পরে মুখোশের আড়ালের বাস্তব অস্তিত্বটাকে অস্বীকার করতে হলো জোর করে। ধর্মীয় এবং সামাজিক অনুশাসনের চাবুক হাঁকড়িয়ে তাকে দমিয়ে রাখা হলো। সেই অবদমিত ইচ্ছা মনের ভেতর পুষে রাখতে 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 মনটা বিদ্রোহী হয়ে উঠেছিল হয়তো এই এত অবেলাতেও। তাই বুঝি একজন অনুকূল মানুষ পেয়ে তার কাছে উগড়ে দিতে চাইছে তাবৎ ক্ষোভ। আসলে এই লালসার প্রকাশ এক ধরনের ক্ষোভের প্রকাশ, খুব স্থূল অর্থে, যাকে আমরা চরিত্রহীনতা বলি। ঋতুপর্ণর মনে পড়ল উত্তর কলকাতার দেশবন্ধু সুইমিং ক্লাবের হাবলুদার কথা। কালো মোটা ধুমস ধুতি আর ফতুয়া পরা মাঝবয়সী হাবলুদাই ছিল ওই সুইমিং ক্লাবের সেক্রেটারি। ক্লাবের পুকুর থেকে সাঁতার কেটে এসে ক্লাব ঘরে ঢুকে যখন সে একদিন সুইমিং কস্টিউম ছেড়ে জামা প্যান্ট পরছিল, তখন হাবলুদা ক্লাব ঘরে নির্জন মুহূর্তের সুযোগে এক আশ্চর্য ভঙ্গিমায় তার ভিজে শরীরটাকে জড়িয়ে ধরেছিল, তার নির্মাঙ্গটাকে টেনে নিয়েছিল হাবলুদার নির্মাঙ্গের আশ্লিষ্ট অনুভবের মাত্রায়। প্রথমে ঋতুপর্ণ ভেবেছিল হাবলুদা বুঝি তাকে আদর করছে। আপাতভাবে এই মানুষটাকেও তার স্নেহপ্রবণই মনে হয়েছিল, অপত্য স্নেহ। কিন্তু অচিরেই সে বুঝতে পেরেছিল বাৎসল্য রসে ব্যাপারটি ঘটছে না। সেদিনও সে হাবলুদাকে এক ঝটকায় ছাড়িয়ে দিতে পারেনি সেই একই ভাবনা থেকে। কেন এমন হয়? এমনতর দার্শনিক উপলব্ধির গভীরেই আজও ঋতুপর্ণ হারিয়ে যাচ্ছিল, গভীরতায় ডুবে যাচ্ছিল ক্রমশ। তখনই একটা ট্রেন প্রায় গা ঘেঁষেই খাউ খাউ শব্দে বেরিয়ে গেল কলার তুলে, আস্তিন গুটোতে গুটোতে, পাড়ার ডাহার রংবাজের মতো, যেন এক চুক্কিতে জীবনটায় মৃত্যু পাইয়ে দেবে। দেয়ও হামেশাই, প্রতি চাকায় তার হাতে গরম মৃত্যু।
ট্রেনটা চলে যেতেই লাইনের ধারে পড়ে থাকা কয়েকটা কাগজের ঠোঙা চাকার হাওয়ায় উড়ল, হাওয়ায় হাওয়ায় উড়ল, চাকায় চাকায় উড়ল, দূর 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 চলে গেল। পথের ধারে ঝাঁকড়া ঝাঁকড়া পার্থেনিয়াম গাছগুলো প্রবলভাবে নড়ে উঠল। ওদের মৃত্যু হয় না কখনো, মৃত্যুর ঘ্রাণেই ভয়ে অর্ধমৃত হয়ে যায়, আলুথালু হয়ে পড়ে। ঋতুপর্ণ বলে, কে, মাসিমা না? বুড়ি ফোকলা দাঁতে হাসে, চওড়া হাসি, গালে টোল পড়ে, কোচকানো চামড়ার খাঁজে চোখ ঢুকে থাকে, বুঝে থাকে, ঘাড় নাড়ে, সম্মতিসূচক ঘাড় নাড়ে। এখানে কি মরতে এসেছেন? মনে মনে বলে, কেন, তোমার ট্রামের তলায় মরণের কি হলো? অত সহজ নয় ট্রাম লাইনে মরণ পাওয়া। সে শুধু এক বিখ্যাত কবির ভাগ্যেই ঘটেছিল। ব্যতিক্রমী কবির ব্যতিক্রমী মৃত্যু। আর ট্রেন লাইনে তো হাজার হাজার মৃত্যু, গড় মৃত্যু, গড় মানুষের জন্য। সেদিক থেকে ভেবে দেখলে ঠিক জায়গাতেই নাড়া বেঁধেছ। এখানে গড় মৃত্যুর ডামাডোল। তবু কেন, আর কটা দিন সবুজ হইল না? তাই বুঝি বার্ধক্যের ক্লিন্ন ঘটায় মৃত্যুর পুজো দিতে এসেছ? অথচ তোমার সারাদেই তো মৃত্যুর ছবল, জীবনের ভগ্নাবশেষ, ধ্বংসস্তূপ। বাচনিক প্রশ্নটাকে আরো প্রলম্বিত করে ঋতুপর্ণ। দাশুদারা আপনাকে এমন রাস্তার ভিখারি করে ছেড়েছে? এভাবেই মাতৃঋণ শোধ হয় বুঝি? টুনিল জামাইবাবু বেঁচে নেই? বুড়ি কি যেন একটা বলতে চেষ্টা করে, গলায় স্বর বেরোয় না, ভাঙাচোরা একটা শব্দ বেরিয়ে আসে। বিকল ভাষা, ভাষায় বিফল হলে ইঙ্গিত আঁকড়ে ধরে সে, মাথা নাড়ে, কপালে হাত ঠেকায়, ফোকলা দাঁতে হাস দেয়। ঋতুপর্ণ বোঝে বুড়ির ইঙ্গিতধর্মী উত্তরের কোনটা হ্যামাচক আর কোনটা ভাগ্যবোধক। একটা তীক্ষ্ণ সমাজ বাস্তবতা থেকে সে সহসা বুঝে উঠতে পারল না এখন তার ঠিক কি করণীয়। বুড়ি তার শীর্ণ হাত দুটো বাড়িয়ে দেয় ঋতুপর্ণর দিকে, কোঁচকানো ঝুলে পড়া চামড়ার কাঁপা কাঁপা দুটি হাত। আবার ইঙ্গিতে সরব হয় সে, ঋতুপর্ণকে দুহাত দিয়ে ধরে তাকে দাঁড় করিয়ে দিতে ইঙ্গিত করে। রেল লাইন পার করে বসতির দিকে যেতে চায়। স্টেশন রোড চত্বর, জীবন যৌবনের রমরমা বসতি যেখানে। বুড়ি ফোকলা দাঁতে হাস দেয়, পিছুটি ভরা ঘোলা দুটো চোখে বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষায় হাসিটা আরো উজ্জ্বল দেখায়। অবিকল সেই উত্তর কলকাতার বাড়ির মাসিমার হাসি। ঋতুপর্ণ মাসিমার হাত দুটো ধরে, মাসিমা ততোধিক জোরে ঋতুপর্ণর হাত দুটো আঁকড়ে ধরতে চেষ্টা করে। ঋতুপর্ণকে ভর দিয়ে ধরে উঠতে চায়, মৃত্যুর চৌকাঠ থেকে ফিরে যেতে চায় ওই নতুন বসতির দিকে। নমস্কার, এই গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইকও করে দেবেন, শেয়ারও করে দেবেন আমার এই চ্যানেলটা। আপনাদের বন্ধুবান্ধবদের বলবেন সাবস্ক্রাইব করে দিতে, এবং আপনি নিজেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি যখনই গল্প আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে সেই গল্পের সংবাদ। আপনাদের সবাইকে, শ্রোতা বন্ধুদের আমি নমস্কার জানাচ্ছি।